গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি গ্রুপ সি ইংলিশ বিষয় নিয়ে। অর্থাৎ যে এসএসসি পরীক্ষা হতে চলেছে, তোমরা জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31 ডিসেম্বরের মধ্যে এসএলএসটি অর্থাৎ একাদশ দ্বাদশ নবম দশম আপার প্রাইমারি এবং আপার প্রাইমারিটা যদিও হাইকোর্টের অর্ডার আছে কিন্তু একসঙ্গে বেরিয়েছে নোটিফিকেশন, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলো নিয়োগ হবে। কবে নিয়োগ হবে? নিয়োগ হবে 31 ডিসেম্বরের মধ্যে। আর আপার প্রাইমারিটা কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী 26 সালের মার্চের মধ্যে নিয়োগ করতে হবে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইংরাজি বিষয়টা, অর্থাৎ এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে যে ইংরাজিটা থাকবে, বেসিক ইংরাজি, সেই ইংরাজিটার প্রিপারেশন আমরা কিভাবে নেব, কি কি আছে সেই ইংরাজিতে। এসএসসি গ্রুপ সি পরীক্ষার সিট সংখ্যা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 8400 সামথিং থাকবে, 47 এরকম মতো থাকবে। তো এই যে সিটটা, এটা অসংখ্য সিট আমি বলবো। অনেকে বলবে এত কম সিট, অসংখ্য সিট। ভাই, তোমার সিট কটা লাগবে? একটাই তো লাগবে। তুমি বলছো এত কম সিট, কিন্তু এই সিটটা দেখেই অনেকে খুশি হচ্ছে, কারণ অনেক কম মাইন্ডের পরীক্ষা আছে যেখানে সিট সংখ্যা 100-রও কম থাকে। যেমন করে ওয়েস্ট বেঙ্গলে মোটর ভেহিকল ইন্সপেক্টরের যখন সিট সংখ্যা বেরোয় 100-র কম থাকে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের সিট সংখ্যা যখন বেরোয় 200-র কম থাকে, 150-র মধ্যে থাকে, 160-65 এরকম থাকে। তো এই 8000 সিট সংখ্যাটা কম নয়, 8000 প্লাস সিট। তোমার তো একটা লাগবে। যারা প্রিপারেশন নিচ্ছ তারা এভাবে ভাবো, কারণ তুমি এটা যদি ভাবো এটা তোমার দুর্বলতা হয়ে যাবে ভাই। অনেকেই এটাকে পজিটিভভাবে নিয়ে পড়াশোনা করবে, চাকরি পেয়ে যাবে। তোমাকেও যে পেতে হবে, বেকারত্বের তকমাটা মুছতে হবে। তা আজকের আলোচ্য বিষয় কি ভাই? এসএসসি গ্রুপ সি পরীক্ষা যেটা সেপ্টেম্বরে হবে, জুন মাসের আজকে 8 তারিখ হয়ে গেছে, তাহলে জুলাই মাস, আগস্ট মাস আর জুন মাসের 10 দিন ধরো বাদই দাও, 20 দিন ধরে নিতে পারো, 80 দিন পরে পরীক্ষা। আর এই 80 দিনের মধ্যে তোমাকে জিকে তুলতে হবে, ম্যাথ তুলতে হবে, আর ইংরাজি এটাও তো তুলতে হবে। কি পড়বে সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি আমার চ্যানেলে, অর্থাৎ এসএসসি গ্রুপ সির ইংরাজিতে কি কি টপিক পড়তে হবে সেটা আমি আলোচনা করে দিয়েছি। আজকে আমরা ইংরাজি যে টপিকগুলো আলোচনা করে দিয়েছিলাম ভিডিওতে, তার মধ্যে থেকে অন্যতম একটা টপিক যেটা হচ্ছে টেন্স। যে টপিকটা হচ্ছে টেন্স। টেন্স এর বাংলা মানে কাল বা সময়। কাল বা সময়, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। টেন্স এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই টেন্স সেই ছোটবেলা থেকে পড়েও শিখে উঠতে পারি না। ইট ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড ভাই। ইংরাজিটা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ভাষা আছে সব থেকে সোজা ভাষা, কিন্তু আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে আমরা এটাকে ঠিকঠাকভাবে গাইড পাই না, আর যার জন্য এই সাবজেক্টটার প্রতি আমরা দুর্বল থেকে যাই। তো যদি আমার চ্যানেলে জুড়ে থাকো, আমি আশা করছি, কথা দিচ্ছি, তোমার ইংরাজির ভীতি একটু একটু করে হলেও কেটে যাবে। চলো এবার আলোচনায় যাই। অনেক কথা বললাম, টেন্স আলোচনা করব। সবার আগে বলবো টেন্স মানে কি। টেন্স মানে হচ্ছে কাল, একটা কাল বা সময়। তোমরা ছোটবেলায় সবাই পড়েছো টেন্স কয় প্রকার, মানে কাল কয় প্রকার। কাল 3 প্রকার, একটি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। দেখো আমি এখানে একটু বলে নেব, যেহেতু তোমরা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এটা একেবারে ভেঙে ভেঙে আমি লিখবো না, কারণ একেবারে যদি ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করে লিখি তাহলে বাচ্চাদের ক্লাস হয়ে গেল, এবং সেভাবে যদি লিখি তাহলে তোমার সিলেবাসটা কখনোই 80 দিন 80 ডেজে কমপ্লিট হবে না। ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর সিলেবাস। তোমাকে সিলেবাস তো কমপ্লিট করতে হবে। তাই আমি চেষ্টা করব যতটা মুখে মুখে বলে দেওয়ার। তুমি চাইলে ভিডিওটাকে পজ করে করে লিখে নিতে পারো।
তো টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? কাল কয় প্রকার? 3 প্রকার। সবাই জানো তোমরা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমরা এখন কোন কালে আছি বলো তো? এই যে আমি কথা বলছি, কোন কালে, কখন? এখন, প্রেজেন্ট, বর্তমানে কথা বলছি। তুমি আমার ভিডিওটা শুনছো, এটা কোন কাল? বর্তমানে শুনছো। আর যখন শোনা হয়ে যাবে পরে, তখন মনে করবে আমি শুনেছিলাম, সেটা তখন অতীতকাল। আর এখন ভিডিওটা পজ করে রেখে দিচ্ছ, 10 মিনিট পরে শুনবো শুনবো শুনবো, ভবিষ্যৎকাল হয়ে যাবে তখন। অর্থাৎ বর্তমানকাল, যেটা বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে করব, প্রেজেন্ট, যেটা অতীতে হয়ে গিয়েছিল, পাস্ট, আর যেটা হবে ফিউচার। এটা সবাই জানে। এখন এই টেন্সকে আমরা গঠনগতভাবে 4 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ইনডেফিনাইট, 2 নম্বর কন্টিনিউয়াস, 3 পারফেক্ট, আর 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টে টেন্স, এই 4টে টেন্সের বিস্তারিত আলোচনা আমরা ধাপে ধাপে করব ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনডেফিনাইট টেন্স। তাহলে কোন টেন্স আজকে আমরা আলোচনা করব? ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট টেন্স। একটু আগেই বলেছি টেন্স কয় প্রকার? 3 প্রকার। অতীত, বর্তমান, আর কি? ভবিষ্যৎ। তো এই যে টেন্স যদি 3 প্রকার হয়, তাহলে ইনডেফিনাইট টেন্স এও 3 প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, দুই নম্বর হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, আর 3 নম্বর হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। অর্থাৎ বর্তমান, পাস্ট, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। প্রেজেন্ট ইনডেফিনাইট কাকে বলে আমরা জানবো এবার। প্রেজেন্ট ইনডেফিনাইট কাকে বলে আমি আগেই বলেছি। ভিউয়ার্স, প্রিয় দর্শক বন্ধুরা, যদি বিস্তারিত লিখি তাহলে সিলেবাস কখনোই কমপ্লিট হবে না। ইংরেজিতে অনেকটা সিলেবাস, দরকার হলে তুমি পজ করে করে নেবে, আমি বলে দেব, তুমি সেটা পজ করে করে নোট করে নেবে। প্রেজেন্ট ইনডেফিনাইট কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনাইট, আচ্ছা ইনডেফিনাইট টেন্সের কিন্তু আরেকটা নাম আছে গো ভাই। এই টেন্সের আর একটা নাম আছে, কি জানো? এই টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল টেন্স। সিম্পল টেন্স মানে সাধারণ। সাধারণ, সাধারণ মানে অর্থাৎ যেটা সাধারণভাবে আমরা করি, সাধারণভাবে, স্বাভাবিকভাবে যে কাজগুলো ঘটে, সেটাই ইনডেফিনাইট টেন্স। বর্তমানে ঘটলে প্রেজেন্ট ইনডেফিনাইট, অতীতে ঘটলে পাস্ট ইনডেফিনাইট, ভবিষ্যতে ঘটলে ফিউচার ইনডেফিনাইট। তাহলে বর্তমান ইনডেফিনাইট মানে প্রেজেন্ট ইনডেফিনাইট কাকে বলে? বললাম এই যে সাধারণভাবে, যা সাধারণ স্বাভাবিকভাবে ঘটবে সেটাই ইনডেফিনাইট। তাহলে বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইট কি না, বর্তমানকালে কোনো কাজ যদি সাধারণভাবে হওয়া বোঝায়, বর্তমানকালে যদি কোনো কাজ সাধারণভাবে হওয়া বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট। এখন বর্তমানকালে সাধারণভাবে হওয়া বোঝায় এমন কোনো কাজ, আমি ভাত খাই, নর্মাল কথা। আমি রোজ স্কুলে যাই, নর্মাল কথা। আমার বাবা রোজ অফিসে যায়, নর্মাল কথা। আমার মা রোজ রান্না করে, নর্মাল কথা। আমি ছবি আঁকি, নর্মাল কথা। আমি ডিম দিয়ে ভাত খাই, নর্মাল কথা। অর্থাৎ আমি যাই, খাই, লিখি, পড়ি, কখন পড়ি? বর্তমান। লিখি, কখন লিখি? বর্তমান। অর্থাৎ বর্তমানকালে যদি কোনো কাজ স্বাভাবিকভাবে হওয়া বোঝায়, তাহলেই হবে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে ধরো আমি বললাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই, কখন খাই? বর্তমানে খাই। তাহলে পাস্ট ইনডেফিনাইট কি হবে? পাস্ট মানে অতীত, সাধারণভাবে যেটা হয়ে গিয়েছিল, সাধারণভাবে যেটা বর্তমানে হয় আর অতীতে হয়ে গিয়েছিল, ঘটে গিয়েছিল।
তাহলে আমি ভাত খাই যদি বর্তমান হয়, এটাই ঘটে গিয়েছিল অতীতে, তাহলে কি হবে? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম অতীতে। আর ভবিষ্যৎকালে কি হবে? খাইছি, খেয়েছি আমি, এখনো খাবো, খাবো। কখন? এখন না, পরে। তাহলে কি হবে? ফিউচার। আমি ভাত খাবো, আমি ভাত খাবো, খাইনি এখনো, খাবো ভবিষ্যতে। খেয়েছিলাম হয়ে গেছিল, খাই বর্তমান। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এগুলো দিয়েই আমরা এখন বাক্য তৈরি করব। যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, পড়ি কখন? বর্তমান। অতীতকাল কি হবে? পড়ি, পড়েছিলাম। তাহলে ভবিষ্যৎকাল কি হবে? পড়বো, পড়বো, পড়েছিলাম, পড়ি। আমি কবিতা লিখি, আমি কবিতা লিখি বর্তমান, প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি কবিতা লিখেছিলাম, লিখেছিলাম অতীত। আমি কবিতা লিখবো, লিখবো, লিখবো ভবিষ্যৎকাল। আমি কবিতা পড়েছিলাম, পড়েছি, পড়েছিলাম অতীত। আমি কবিতা পড়বো, 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 পড়বো ভবিষ্যৎ। পড়েছিলাম, পড়বো, মাঝখানে কে? আমি কবিতা পড়ি, পড়ি। তাহলে আমি কবিতা পড়ি, পড়েছিলাম, পড়বো। আমি ডান্স করি, আমি ডান্স করি, করি, করি বর্তমান। আমি ডান্স করেছিলাম অতীত। আমি ডান্স করব, করব ভবিষ্যৎ। অর্থাৎ বর্তমানকালে যদি কোনো কাজ করা বোঝায়, যাই, খাই, লিখি, পড়ি, ছবি আঁকি, প্রেজেন্ট ইনডেফিনাইট। গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, ছবি এঁকেছিলাম, এঁকেছিলাম, ছিলাম, লাম, 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 পাস্ট। আঁকবো, ছবি আঁকবো, পড়বো, ওখানে যাব, খাবো, 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 খাইনি ভবিষ্যৎ, ফিউচার ইনডেফিনাইট। যাই, খাই, পড়ি, লিখি, প্রেজেন্ট ইনডেফিনাইট। গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, পাস্ট ইনডেফিনাইট। যাব, খাবো, লিখবো, পড়বো, ফিউচার ইনডেফিনাইট। তাহলে এই বাক্যগুলো যখন আমি লিখবো, তখন এদের একটা গঠন চাইতো। তাহলে গঠনের নিয়মটা কি? যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে গঠন করব সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, তাহলে আমরা তাকে গঠন করব সাবজেক্ট প্লাস V2, V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর প্রেজেন্ট ইনডেফিনাইট হলে ভার্বের ফার্স্ট ফর্ম, প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডেফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, আমরা সাবজেক্ট বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অবজেক্ট। পাস্ট ইনডেফিনাইট টেন্স হলে সাবজেক্ট বসাবো, ভার্বের পাস্ট ফর্ম বসাবো, অবজেক্ট। আর ফিউচার ইনডেফিনাইট টেন্স হলে সাবজেক্ট শ্যাল অথবা উইল, এর মধ্যে একটা বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বসবে। মোট কথা একটা জিনিস দেখো, বাক্যের প্রথমে কে বসে? সাবজেক্ট। এ কি মনে রাখা দরকার আছে? আরে সাবজেক্টই তো বাক্যের প্রথমে বসে, অবজেক্ট বসে নাকি? সাবজেক্ট বসে, মনে রাখার প্রয়োজনই নেই, সাবজেক্ট বসাবো। বাক্যের শেষে কে বসে? অবজেক্ট। এটাও মনে রাখা দরকার আছে, প্রথমে সাবজেক্ট, শেষে অবজেক্ট। মনে রাখার দরকার নেই, মনে কি রাখবো? প্রেজেন্ট ইনডেফিনাইট হলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনাইট হলে পাস্ট ফর্ম, আর ভবিষ্যৎকাল মানেই আমাকে একটা শ্যাল অথবা উইলের মধ্যে অল্টারনেট চুজ করতে হবে। তারপরে আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। কি মনের মধ্যে কনফিউশন আসছে তো? শ্যাল আর উইল আমি কোথায় বসাবো এবার, তাই তো? দেখে নাও, আই আর উই, একে আমরা বলি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন তোমরা বাংলায় পড়েছো না? পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, সেই পুরুষ। আই উই ফার্স্ট পারসন। ইউ, একে আমরা বলবো
সেকেন্ড পারসন, আর বাদ বাকি যা আছে হি বলতে পারো, শি, দে, ইট, ইহা, হ্যাঁ, তারপর কোনো একটা ব্যক্তির নাম রাহুল, এগুলো সবই পড়ে যাচ্ছে তোমার থার্ড পারসনের মধ্যে। তাহলে কি বললাম? আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাদ বাকি যা আছে আই উই ইউ বাদে সব থার্ড পারসনের মধ্যে পড়ে। এখন মনে রাখবে যে শ্যাল মূলত ফার্স্ট পারসনের ক্ষেত্রে বসাতে হয়। কি বললাম গো? মূলত। মূলত মূলত মানে স্বাভাবিকভাবে আই আর উই এর পরে শ্যাল মানে ফার্স্ট পারসনে শ্যাল, এবং বাকি সব ক্ষেত্রে মানে কি পড়ে আছে? সেকেন্ড আর থার্ড, এদের ক্ষেত্রে কে বসবে? উইল বসবে। ফার্স্ট পারসনে কি বললাম? শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে কি বসে? উইল বসে। কিন্তু একটা ব্যতিক্রম আছে ভাই। আমরা স্বাভাবিকভাবে কথা বলি, সাধারণভাবে কথা বলি, তাহলে আই আর উইল পরে শ্যালই বসাবো, আর বাদবাকি সব জায়গায় উইলই বসাবো। কিন্তু যদি আমরা কোনো কিছু একটু অস্বাভাবিকভাবে বলে ফেলি, অস্বাভাবিক কোনটা? একটু জোর দিয়ে বলবো। আমি ভাত খাবো, নর্মাল কথা, আমি ভাত খাবোই, এরকম বলি নাকি আমরা সবসময়? আমি ভাত খাবোই, আমি বাজারে যাবই, আমি চিঠিটা লিখবই। যদি এরকম ভাবে অস্বাভাবিক কিছু বলি, একটু জোর দিয়ে বলি, কোনো কিছু জোর দিয়ে বলি, আমি খাবো, খাবোই, আমি পড়ি, আমি পড়বো, আমি পড়বো, আমি পড়বই, আমি ঘুমাবো, আমি ঘুমাবই, আমি যাব, আমি যাবই, আমি খাবো, আমি খাবো। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা ট্রান্সলেশনে করে ফেলি। প্রথমে আছে আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট কি হবে? আই। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। খাওয়া ইংরেজি ইট, এখানে লিখবো ইট। কি খাই? ভাত। ভাত ইংরেজি রাইস, রাইস। আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আই খাওয়া খেয়েছিলাম, ইট এর পাস্ট ফর্ম এট, এ টি ই। কি খেয়েছিলাম? রাইস, ভাত। আমি ভাত খাবো, তাহলে কি হবে? ভবিষ্যৎকাল, সাবজেক্ট আই, তারপর কি বসবে? শ্যাল অথবা উইল, এর মধ্যে একটা বসাতে হবে। এখন শ্যাল বসাবো না উইল বসাবো? মনে রাখবে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই আর উই, এদের ক্ষেত্রে বসবে শ্যাল, এদের ক্ষেত্রে বসবে শ্যাল। এবং ফার্স্ট পারসন ব্যতীত বাকি যা আছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, এদের ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। এদের ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। তো একটা জিনিস দেখো, আমার এখানে কি আছে বলো? আমি। আমি কোন পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন আমরা কি বসাবো? শ্যাল, তাহলে এখানে কি বসবে? শ্যাল। তারপর খাওয়া ইংরেজি কি বলো? এই যে ভার্ব প্রেজেন্ট ফর্ম ইট, ইট। কি খাবো? না রাইস। প্রিয় দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, যদি আমরা স্বাভাবিকভাবে কথা বলি, তাহলে আমরা ফার্স্ট পারসনে শ্যাল, বাদ বাকি সব জায়গায় অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসনে উইল বসে। কিন্তু কোনো যদি আমরা অস্বাভাবিকভাবে বলি, একটু জোর খাটিয়ে বলি, আমি খাবো, আমি খাবোই, আমি যাব, আমি যাবই, আমি কবিতা লিখবো, আমি কবিতা লিখবই, তাহলে একটু জোর খাটানো হলো না? তখন আমরা কি করব? এই শ্যাল আর উইলটাকে আমরা রিভার্স করে দেব, অর্থাৎ ফার্স্ট পারসনে যেখানে আমরা শ্যাল বসাতাম, উইল বসাবো, আর উইলের জায়গায় শ্যাল বসাবো, আমরা যদি একটু জোর দিয়ে কিছু বলি। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই যে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কি বললাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? এই যে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, রাহুল, ওর একটা ব্যক্তির নাম। দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। যেমন রাহুল ভাত খায়, ভাত খায়, তাহলে কি হবে? রাহুল ইট। কিন্তু ইট বলতে পারবো না,
এই যে এসপিএস যুক্ত করতে হবে ইটস, কি খায়? ভাত, রাইস। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর দু একটা কথা বলে দেবো। চিরন্তন সত্য বাক্য সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কেউ বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, যাই বলুন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চিরন্তন সত্য কথা, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। নিয়মিত অভ্যাসের কাজ, নিয়মিত অভ্যাসের বাক্য, নিয়মিত কাজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবে। আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ে। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। বিখ্যাত ব্যক্তিদের উক্তি যেগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। জন কিটস বলেছিল, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তুমি কখনোই বলতে পারো না, ইউ ক্যানট সে বিউটি ওয়াজ ট্রুথ। চিরন্তন সত্য কথা সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। চিরন্তন সত্যের পাশাপাশি নিয়মিত অভ্যাসের বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। বিখ্যাত ব্যক্তিদের উক্তি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, একটা টপিক বাদ থাকলো নিয়ার ফিউচার। এটা একটা ভালো চ্যাপ্টার, আমি একটা আলাদা ভিডিওতে তোমাকে নিয়ার ফিউচার বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো। আর যদি ইংরেজিতে দুর্বল থাকো আমার চ্যানেলে জুড়ে থাকো, আশা করি তোমার ইংরেজি দুর্বলতা কেটে যাবে। যাবার আগে একটা কথা বলে যাই, ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু তোমাকে পাশ করতেই হবে। বাই।